একজন লোক যে নিজেকে ঈশ্বর মনে করত আর নিজেকে ঈশ্বর ভেবে যুবতী মেয়েদেরকে তার কাছে নিয়ে আসতো। এরপর সেই মেয়েদেরকে সে নিজের বানানো ধর্মের কথা বলে ভোগ করত। এর ফলে সেই মেয়েগুলো প্রেগনেন্ট হতে শুরু করে এবং তাদের গর্ভ থেকে যে কন্যা সন্তানগুলো জন্ম নিত, একটা সময় গিয়ে সেই কন্যা সন্তানগুলোকেও এই নরপিশাচ ভোগ করত। লোকটা এতটাই নিকৃষ্ট আর ভয়ানক একজন লোক ছিল যে তার কাছ থেকে তার নিজের মেয়েরাও রক্ষা পেত না। শুধু তাই না, আরো এইরকম কিছু ভয়ঙ্কর আর অদ্ভুত নিয়ম সে করে দিয়েছিল যেটা একজন স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আজকের মুভিটা দেখার পরে আপনার বিশ্বাসই হবে না যে মানুষ এরকমও হতে পারে। যখন নিজের মেয়েদেরকে সে ভোগের বস্তু বানাতে শুরু করে তখন তার নিজেরই এক মেয়ে সেটার প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু এরপর সেই মেয়েটার কি হয়? মেয়েটা কি পারে তার নিজেকে এবং সেখানে থাকা সকল মহিলাদেরকে এই নরপিশাচের হাত থেকে রক্ষা করতে, নাকি কোনো ধর্মের নামে ওই শয়তানের কাছে তার নিজের মেয়েরই বলি হতে হয়? হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে সুস্বাগতম। আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি এরকমই একটা খুবই ভয়ানক এবং একই সাথে মর্মান্তিক মুভির কাহিনী, যার নাম দ্য আদার ল্যাম্ব। দ্য আদার ল্যাম্ব নামের মুভিটি রিলিজ পেয়েছে 2019 সালে। তবে চলুন এবার হারিয়ে যাওয়া যাক এক রহস্য ঘেরা মুভির কাহিনীর অন্যরকম জগতে। মুভির শুরুতে আমরা ঝর্ণার ধারে সারা ও এলভিন নামের দুটি মেয়েকে বসে থাকতে দেখতে পাই। কিছু সময় যাওয়ার পরে সারা ও এলভিন নামের মেয়ে দুটি ওখান থেকে উঠে জঙ্গল পেরিয়ে একটা ছোট্ট গ্রামে নিজেদের বাসায় ফিরে আসে। ওরা যে গ্রামে থাকতো সে গ্রামটি জঙ্গলের মধ্যে নিরিবিলি জনমানবহীন একটা জায়গায় অবস্থিত। এবার আমরা দেখতে পাই গহীন জঙ্গলের ভেতরেই এই এত বড় জনশূন্য জায়গায় শুধু একটি মাত্রই বাড়ি, যেটাই কিনা এই দুই বোন সারা ও এলভিন থাকে। কিন্তু এই একটি বাড়িতেই থাকে আরো অনেকগুলো মহিলা। আমরা খেয়াল করলে বুঝতে পারি যে এখানে শুধু সারা ও এলভিনই নয়, ওদের সাথে নীল পোশাক পরা আরো 9টি মেয়ে এবং লাল পোশাক পরা 8টি পূর্ণবয়স্ক মহিলা এখানে বাস করে। মূলত এদের সবাইকে নিয়েই এই গহীন জঙ্গলে জন নামের একটি লোক একটা কাল্ট সোসাইটি গড়ে তুলেছিল। কাল্ট সোসাইটির মানে হলো একজন লিডার বা মানুষকে যখন কিছু মানুষ এতটাই মান্য করা শুরু করে যে তাকে একেবারে সৃষ্টিকর্তার পর্যায়ে নিয়ে যায় এবং তার সব কথা বাধ্যমতো পালন করে। এছাড়া এই ধরনের কাল্ট সোসাইটিগুলোতে অনেক ধরনের ডার্ক টাইপের রিচুয়ালও হয়ে থাকে। তো যাই হোক, লাল পোশাক পরা মহিলাগুলো ছিল জনের স্ত্রী এবং নীল পোশাক পরা মেয়েগুলো ছিল জনের আপন মেয়ে। সারা এই মেয়েগুলোর মধ্যেই একজন। সারার মা তার জন্মের সময় মারা গিয়েছিল। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে জন তার সব বউ এবং মেয়েদেরকে নিয়ে ডিনার খেতে বসেছে। খাবার শেষে সেই রাতের জন্য জন তার বউদের মধ্যে থেকে দুজনকে বেছে নেয়। জনকে আসলে এই বাসার সবাই ঈশ্বরের মতো মান্য করত, তাই জনের বাকি বউ এবং মেয়েরা রাতে ঘুমাতে যাবার আগে সবসময় জনের জন্য বিশেষ প্রার্থনা করত। পরদিন সকালে আমরা দেখতে পাই জনের রুম থেকে ওর দুই স্ত্রী বের হচ্ছে। এর মধ্যে একজন স্ত্রী আবার গর্ভবতী। এই দৃশ্য সারা কিছুটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকে। এরপর জন পোশাক বদলে বাসার কাছের জঙ্গলটার একটা বিশেষ জায়গায় সবাইকে একত্রিত করে নিজের তৈরি করা ধর্মের কিছু বাণী শোনাতে থাকে। জনের সব মেয়ে এবং বউরা সাদা রঙের পোশাক পরে সেখানে এসে ওর ধর্মের বাণী শুনতে থাকে। জন ওদেরকে বলে, তোমাদেরকে আমি পুরো বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে এখানে এনে রেখেছি। কেন জানো? যেন তোমরা সব থেকে সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারো। বাইরের নিষ্ঠুর পৃথিবী থেকে তোমরা এখানে একমাত্র আমার জন্যই সুখে শান্তিতে বেঁচে আছো। যেহেতু এইখানে থাকা প্রত্যেকটা নারী জনকে অনেক বেশি মান্য করত, তাই তারা মন দিয়ে জনের কথা শুনতে থাকে এবং ভাষণ শেষে জন একটা ভেড়া জবাই করে সেই ভেড়ার তাজা রক্ত প্রত্যেকের গালে মেখে দেয়। আমরা দেখতে পাই যে ওখানে থাকা প্রত্যেকটা মেয়ে জনের বানানো ধর্মের আশীর্বাদ নেওয়ার জন্য পাগলের মতো আচরণ করছিল। সিন কাট হলে আমরা দেখতে পাই এলভিন এবং সারা জঙ্গলের মধ্যে খেলা করছে। এ সময় হঠাৎ সেখানে জন এসে সারাকে ডেকে নিয়ে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের দিকে যেতে থাকে। সারার সাথে হাঁটতে হাঁটতে জন বলে, তুমি দেখতে না একদমই তোমার মায়ের মতোই হয়েছো। আসলে সারা জানতো জনের আপন মেয়ে হওয়া সত্ত্বেও সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই জন তাকে নিজের স্ত্রী বানিয়ে ফেলবে। হ্যাঁ, এটাই ছিল এখানে থাকার জন্য জনের বানানো এক জঘন্য নিয়ম। এরপর আমরা মীরা নামে একটি মেয়েকে দেখি যে কিনা কিছুদিন আগেই এখানে এসে আশ্রয় নিয়েছে এবং জন মীরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। যদিও মীরা কিন্তু সারাদেরই সমবয়সী। যাই হোক, তো সারা খাবার নিয়ে জঙ্গল পার হয়ে অনেক দূরে অবস্থিত একটা জায়গায় আসে যেখানে জন ডালিয়া নামে এক মহিলাকে আটকে রেখেছিল, কারণ ডালিয়া জনের কথা অমান্য করত। এই জায়গায় ডালিয়াকে আটকে রেখে জন ভয়ঙ্করভাবে নির্যাতন করে। যেহেতু ডালিয়া জনের কথা অমান্য করেছিল, তাই জনের অধীনে থাকা সব মেয়েরাই ডালিয়াকে ঘৃণা করত।
সারাও যে খুব একটা ডালিয়াকে পছন্দ করতো তা না, কিন্তু তারপরও আজকে ডালিয়া সারাকে সতর্ক করে দেয়। ডালিয়া বলে, সারা তুমি সাবধানে থেকো, অলরেডি কিন্তু তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছো, তুমি কল্পনাও করতে পারবে না আপন বাবা হওয়া সত্ত্বেও জন তোমার উপর কি ধরনের ভয়ঙ্কর অত্যাচার করবে। তুমি এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হও সারা। এসব কথা শুনে সারা একটু ভয় পেলেও বেশ বিরক্তও হয়, তবে অপছন্দ করলেও যেহেতু ডালিয়া দেখতে কিছুটা সারার মায়ের মতোই ছিল তাই ও কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। রাতে যখন বোনদের সাথে সারা খেলা করছিল তখন সেখানে থাকা সব থেকে ছোট মেয়েটি, যার নাম লিলি, সে গল্প শোনার বায়না করে, কিন্তু সারা সহ সেখানে থাকা কেউই লিলিকে কোনো গল্পই শোনাতে পারে না, কারণ সেখানে গল্প বলা নিষিদ্ধ ছিল। ওখানে গল্প বলার অধিকার শুধুমাত্র জনেরই ছিল। সে রাতে মীরা নামের নতুন মেয়েটি জনের কাছে যায়, আর এই দৃশ্যটিও দূর থেকে সারা আবার দেখে ফেলে। এই ঘটনার কিছুদিনের মধ্যে একদিন সারা ওদের ভেড়াগুলোকে চড়াতে দূর পাহাড়ে নিয়ে যায়। ভেড়াগুলোকে ছেড়ে দিয়ে ও বিশ্রাম নিতে গিয়ে একসময় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে অবাক হয়ে সারা দেখে যে একটা ভেড়ার বাচ্চা মরে পড়ে আছে, আর ঠিক সেই মুহূর্তেই সারার মেনুস্ট্রেশন হয়। তার মানে এখন থেকে জন আপন বাবা হয়েও ওকে নিজের ভোগের শিকার বানাবে। এটা ভেবেই আতঙ্কে সারা চিৎকার করে ওঠে। একসময় কিছুটা শান্ত হলে অনেক ভেবে চিন্তে সারা সিদ্ধান্ত নেয় যে এই গোপন ব্যাপারটা ও কাউকে বুঝতে দিবে না। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে বাইরে তাকালে সারা দেখতে পায় যে জঙ্গলে ওদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং জন পুলিশের সাথে কথা বলছে। পুলিশ জনকে বলে, যত দ্রুত সম্ভব আপনারা এই জঙ্গল থেকে চলে যান, এখানে আর আপনারা থাকতে পারবেন না। পরদিন সকালে জন সবাইকে ডেকে বলে যে তাদেরকে এই জায়গা দ্রুত ছেড়ে দিতে হবে। কথাটা বলেই জন মাটিতে লুটিয়ে পড়ে, আর সবাই দৌড়ে জনকে ঘিরে ধরলে জন অদ্ভুতভাবে বলে উঠে, আমরা এখান থেকে চলে যাব, তবে এবার আমরা এমন একটা জায়গা খুঁজে বের করব থাকার জন্য যেটা হবে স্বর্গের মতো। এই কথা শুনে ওরা সবাই জনকে মাথায় তুলে প্রচন্ড আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে এটা ভাবতেই সারার কেন জানি মন খারাপ হয়ে যায়। তবে যেহেতু আর কোনো উপায় নেই তাই ওরা নতুন জায়গার উদ্দেশ্যে পরদিনই বেরিয়ে পড়ে। জন ভেড়ার পাল এবং সব বউ মেয়েদেরকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে নতুন কোনো জায়গার খোঁজে। তারা জঙ্গল, খাদ, জলাভূমি একের পর এক পার করে অনেক দূরে চলে যায়। অবশেষে রাত হয়, সবাই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সে রাতে ঘুমানোর পর সারা অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সারা দেখে যে জন ওকে হত্যা করতে ছুটে আসছে। ভোরবেলা ঘুম ভেঙে গেলে সবাই মিলে আবার মনের মতো জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। এরপর পাহাড় জঙ্গল সব পার হয়ে ওরা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা ছোট্ট পরিত্যক্ত বাড়ি ওরা দূর থেকে দেখতে পায়। সারা বাড়িটাতে ঢুকে পড়ে এবং বাড়ির দেয়ালে একটা লেকের ছবি টানানো দেখতে পায়। সারা এই বাড়িতেই রাত্রে থাকতে চাইলে জন এসে বলে, এই বাড়িটা নিশ্চয়ই কোনো বিষাদ হতাশাগ্রস্ত মানুষেরই তৈরি, তাই আমরা এখানে থাকতে পারবো না। অতঃপর সে রাতে ওরা সবাই বাড়িটির সামনের উঠানে আশ্রয় নেয়। গভীর রাতে সারা লেকের ছবিটা আবার দেখার জন্য বাড়ির ভেতরে যায়। তখনই হঠাৎ করে ও খেয়াল করে যে ওর পেছন পেছনে সেখানে চলে এসেছে জনের সেই নতুন স্ত্রী মীরা। মীরা সারাকে মুখে কিছু না বললেও সারা লক্ষ্য করে মীরার শরীরে জনের নির্যাতনের চিহ্ন, যেটা দেখে সারার বেশ ভয় হয়। পরদিন সকালে সারার কাপড়ে রক্ত দেখে সব মেয়েরা বুঝে ফেলে যে সারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পর তারা আবার নতুন জায়গার খোঁজে যাত্রা শুরু করলে ডালিয়া সারার সাথে হাঁটতে থাকে। যেতে যেতে ডালিয়া বলে, তোমার মা আর আমি জনের কাছে একই সাথে এসেছিলাম। তোমার মা আর আমি দেখতে অনেকটা একই রকম হলেও সে ছিল আরো বেশি সুন্দরী, তাই জন তোমার মাকে একটু বেশি পছন্দ করত। কিন্তু তোমার জন্মের সময় তোমার মা মারা যায়, কারণ জন কিছুতেই তোমার মাকে হসপিটালে নিয়ে যায়নি। জন ভাবে বাইরের পৃথিবী অনেক বাজে, অনেক ভয়ঙ্কর। এসব কথা শুনে সারার মন খুব খারাপ হয়ে যায়। যেতে যেতে ওরা যখন হাইওয়ের পাশ দিয়ে যাচ্ছিল তখন সারা একটি গাড়ির ভেতর ওরই মতো দেখতে এক মেয়েকে বসে থাকতে দেখে। আসলে গাড়িতে একটি মেয়ে বসা থাকলেও মেয়েটি সারার মতো দেখতে ছিল না। মূলত এটি ছিল সারার কল্পনা, কারণ সারার বারবার মনে হচ্ছিল এই অভিশপ্ত কাল্ট সোসাইটিতে জন্ম না নিলে ওরও এই মেয়েটির মতো একটি সুন্দর, স্বাধীন, স্বাভাবিক জীবন হতো। এসব ভেবে সারা যেন আরো মানসিকভাবে ভেঙে পড়ে। সে রাতে আমরা মীরাকে দেখতে পাই, যে কিনা এখন গর্ভবতী। রাতের বেলাতে সারা ডালিয়ার সাথে আবার কথা বলে আর জানতে পারে ডালিয়া এখান থেকে পালিয়ে যাওয়ার অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু বারবার ধরা পড়ে গিয়েছে এবং জনের নির্যাতনের শিকার হয়েছে। পরদিন সকালে সবাই আবার যাত্রা শুরু করে। যেন জনের কথা মতো স্বর্গের মতো জায়গা না পাওয়া পর্যন্ত এই যাত্রা ওরা কিছুতেই থামাবে না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই মীরার পেট ব্যথা শুরু হয় এবং ওর বাচ্চা ডেলিভারির টাইম হয়ে যায়। আর হাঁটার অবস্থা না থাকায় সবাই সেখানে থেমে যায় এবং মীরার একটি পুত্র সন্তান জন্ম হয়। তবে কোনো মেডিকেল ফ্যাসিলিটি না থাকার জন্য সেখানেই
মীরা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। মীরার মৃত্যুতে সবাই কান্নায় ভেঙে পড়লেও জনকে দেখে মনে হয় ওর যেন কিছুই যায় আসে না। জন খুব সহজভাবে মীরার মৃতদেহ একটি চিতার মতো সাজিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনা দেখে সারা মনে মনে ভীষণ রেগে যায়, কিন্তু মুখে কিচ্ছু বলে না। মীরার মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেলে ওরা যখন আবার যাত্রা শুরু করে তখন ডালিয়া মীরার জন্ম দেওয়া ছেলেটিকে নিয়ে সেখান থেকে জনের হুকুমে চলে যায়, কারণ জনের কাল্টের নিয়ম ছিল সেখানে কোনো ছেলে অ্যালাউড না, সেখানে শুধু মেয়েরাই থাকবে। তাই ছেলে বাচ্চাটিকে নিয়ে ডালিয়া সেখান থেকে চলে যায় জনের কথায়। ডালিয়া চলে যাওয়ায় সারা কিন্তু খুবই কষ্ট পায়। এদিকে অনেক দূর হাঁটার কারণে গ্রুপের সব মেয়েরা খুব ক্লান্ত হয়ে পড়ে। সারার বোন এলভিনও খুব অসুস্থ হয়ে যায়। তবে এটা দেখে জন ভীষণ রেগে গিয়ে এলভিনকে অনেক অত্যাচার করে। এই দৃশ্য দেখে সারার মনে ভীষণ রাগ ও ক্ষোভ জমে। এরপর আরো কিছুদিন হাঁটার পর ওরা অবশেষে একটা লেকের কাছে এসে পৌঁছায়। এই লেক হচ্ছে সেই লেক যে লেকের ছবি ওরা সেই দিন ওই পরিত্যক্ত বাড়িটায় দেখেছিল। লেকের কাছে এসে পৌঁছাতেই জন ঘোষণা করে যে ওরা অবশেষে স্বর্গের মতো সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে। জন সেখানে নতুন করে একটি বাড়ি তৈরির ব্যবস্থা করে। এতে সবাই খুশি হলেও একমাত্র সারা কিছুতেই খুশি হতে পারছিল না। জনের নিয়ম অনুযায়ী কোনো জায়গায় ওরা এসে পৌঁছালে সেই জায়গাটা পবিত্র করার জন্য মেয়েদেরকে পানিতে চুবিয়ে গোসল করতে হয়। তাই জন সবাইকে লেকের পানিতে চুবিয়ে গোসল করায়। যখন সারার গোসলের পালা আসে তখন জন ইচ্ছে করে সারাকে অনেক বেশি সময় নিয়ে পানির মধ্যে চুবিয়ে রাখে, আর এতে যেন সারার ভেতরের আত্মা চিৎকার করে ওঠে। ওর মনে হয় যেভাবেই হোক এই ভণ্ড জনের থেকে ওর মুক্তি পেতেই হবে, যতই জন ওর আপন বাবা হোক না কেন। এই নোংরা লোকটির সাথে থাকলে ও কিছুদিনের মধ্যেই মারা যাবে। সে রাতে যখন ওরা সবাই খেতে বসে তখন জন বাদে জনের কোনো স্ত্রী বা মেয়েরাই খাবার খাচ্ছিল না, কারণ জন ওদেরকে বলে দিয়েছে যে কাল নাকি ওদের সবার লেকের পানিতে পুনর্জন্ম হবে। ব্যাপারটা নিয়ে প্রত্যেকেই বেশ চিন্তিত ছিল, পুনর্জন্ম ব্যাপারটা আসলে কি। তো খাওয়া দাওয়ার পর সারা যখন ঘুমিয়ে পড়ে তখন জন ওকে ডেকে তুলে নিজের রুমে নিয়ে আসে। যেহেতু সারা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে এবং সারার অনিচ্ছা থাকা সত্ত্বেও এটা সবার মাঝে জানাজানি হয়ে গিয়েছে, তাই জন আপন মেয়েকেই এখন স্ত্রী হিসেবে পেতে চায়। সারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও জন জোর করে সারার সাথে অন্তরঙ্গ হয়। সারা তখন রাগে যন্ত্রণায় ঘেন্নায় মনে মনে প্ল্যান করতে থাকে যে কিভাবে সব বোনদেরকে নিয়ে এই বাবারূপী বিকৃত নোংরা লোকটিকে শেষ করে ফেলা যায়। কিছু সময় পর জনের রুম থেকে বের হয়ে এসে সেই রাতেই সারা বোনদের ঘরে গিয়ে সব বোনদেরকে ঘুম থেকে ডেকে তুলে এবং জনের দেওয়া নিয়ম ভেঙে বোনদেরকে এক ভয়ঙ্কর গল্প শোনাতে থাকে। যে গল্পে ও বলে যে ওরা সব বোনরা মিলে কিভাবে জনকে কামড়ে ছিঁড়ে ফেলবে। পরদিন সকালে সারা এবং ওর সব বোনরা বাইরে বের হয়ে দেখে যে কোথাও ওদের মাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে ওরা হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চলে যায় এবং সেখানে গিয়ে ওরা বিভৎস এক দৃশ্য দেখতে পায়। ওরা দেখে লেকের পাড়ে জন বসে আছে আর পাশে পড়ে আছে ওদের মাদের মৃতদেহ। সারা যখন জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে তখন জন বলে তোমাদের মারা পুনর্জন্ম নিয়েছে, তারা এই পৃথিবী থেকে অনেক দূরের কোনো জগতে চলে গেছে, আর যেহেতু এখন আমার স্ত্রীরা আর নেই তাই এখন তোমরা মানে আমার মেয়েরাই আমার স্ত্রী। এমন এক নোংরা কথা শুনে সারা রাগে ঘেন্নায় প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ অলরেডি সারা কিন্তু বুঝে গিয়েছে যে জন সকালবেলাতেই একে একে সব স্ত্রীকে এখানে ধর্মের নাম করে এনে পানিতে চুবিয়ে হত্যা করেছে, যেটাকে জন আগের রাতে বুঝিয়েছিল যে ওদের পুনর্জন্ম হবে। সিন এখান থেকে কাট হয়। আমরা দেখতে পাই হাইওয়ে দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। লেকের পাড়ে কিছু একটা পড়ে থাকতে দেখে পুলিশ গাড়ি থামিয়ে নেমে দেখে যে লেকের পানি দিয়ে 8টা মহিলার লাশ ভেসে আসছে। জায়গাটা কিছুক্ষণ ইনভেস্টিগেট করার পর পুলিশ জঙ্গলে জনের ক্ষত বিক্ষত মৃতদেহ খুঁজে পায়। অর্থাৎ সারা রাগে ঘেন্নায় এমন জঘন্য একটা শয়তান লোককে শাস্তি দিতে ওর সব বোনদেরকে নিয়ে বিভৎসভাবে জনকে হত্যা করে ফেলেছে। জনকে ওরা সবাই মিলে ওই লেকের পাড়েই তখন কামড়ে কামড়ে খুবলে খুবলে ক্ষত বিক্ষত করে। এরপর সারা একটা ভারী পাথর দিয়ে জনের মাথা থেতলে দেয়। আর এভাবেই বিকৃত শয়তান জন নিজেকে সাধু পুরুষ পরিচয় দিয়ে এবং ধর্মকে ঢাল বানিয়ে নিজের নোংরা বাসনা পূরণ করতে গিয়ে নিজের ধ্বংস ডেকে নিয়ে আসে। অবশেষে সারা ও তার বোনরাও এই বাবা নামের নরপশুর হাত থেকে চিরতরে মুক্তি পায়। আর এই সিন দেখিয়েই মুভিটি এখানেই শেষ হয়। আসলে এই মুভিতে দেখানো হয়েছে যে কিভাবে নিজেকে ঈশ্বরের সাথে তুলনা করলে একটা মানুষের ভয়
ভয়াবহ পতন হয়। তাছাড়া ধর্মকে পুঁজি করে যে সকল শয়তানরা যে কোনো নোংরা কাজ করতে দ্বিধাবোধ করে না, তাদের পরিণতিও হয় গা শিউরে ওঠার মতো। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করবেন। যারা আমাদেরকে এখনো ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করেননি, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই ফলো করে ফেলতে পারেন। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস।